সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালাতে। আজ আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। উক্ত অধ্যায়টি নিয়ে ইতিপূর্বে আমাদের প্রথম ক্লাস আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে উক্ত অধ্যায়টি নিয়ে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটিতে আমাদের পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। প্রথম দিকে আমরা দেখে নিব বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। বিনিয়োগ কার্যক্রমে মূলত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ অন্তর্ভুক্ত হয়। বিনিয়োগ কার্যক্রমে আমাদের কি হয়? দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি অন্তর্ভুক্ত করা হয়। প্রধান নিয়মাবলী হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলি আমাদের যোগ করতে হবে এবং নগদ বহিঃপ্রবাহগুলি কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোন কোন কারণে বিনিয়োগ কার্যক্রমে আমাদের নগদ আন্তঃপ্রবাহ হয় সেটি হচ্ছে স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি। তারপর নগদ বহিঃপ্রবাহ হয় কোন কোন কারণে? স্থায়ী সম্পদ বা বিনিয়োগ ক্রয় বাবদ প্রদান। বিনিয়োগ কার্যক্রমে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি পেলে ক্রয় এবং হ্রাস পেলে বিক্রয় হিসেবে গণ্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উক্ত বিষয়টি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। দীর্ঘমেয়াদী সম্পদ প্রশ্নপত্রে আমাদের দেওয়া আছে দালান কোঠা ও মেশিনারি। প্রশ্নপত্রে আমাদের দুইটি সাল দেওয়া আছে, সেটি হচ্ছে 2014 এবং 2015 সাল। 2015 সালকে আমরা বেস ধরে অঙ্ক করব। এই যে আমাদের দালান কোঠা 2014 সালে ছিল কত টাকা? 20,000 টাকা। দালান কোঠা 2014 সালে ছিল 20,000 টাকা এবং তার 2015 সালে গিয়ে দাঁড়ালো কত টাকা? 17,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে দালান কোঠা আমাদের বৃদ্ধি পেল না হ্রাস পেল? 3,000 টাকা কি পেল? 3,000 টাকা হ্রাস পেল দালান কোঠা। যদি দীর্ঘমেয়াদী সম্পদ হ্রাস পায় তখন সেটিকে কি ধরে নিতে হবে? বিক্রয় ধরে নিতে হবে। তাহলে দালান কোঠা 3,000 টাকা, সেটি হবে বিক্রয়। যেহেতু দালান কোঠা থেকে এই যে 3,000 টাকা সেটি বিক্রয়, তাহলে বিক্রয় আমাদের কি হবে? নগদ আন্তঃপ্রবাহ হবে, নগদ আন্তঃপ্রবাহ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, মেশিনারি। মেশিনারি 2015 সালে কত টাকা আছে? 2015 সালে মেশিনারি বাবদ আছে আমাদের কত? 18,000 টাকা ব্যালেন্স। কিন্তু 2014 সালে ছিল কত টাকা? 15,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মেশিনারি বাবদ খরচ বৃদ্ধি পেল না হ্রাস পেল? 2014 সালে ছিল আমাদের 15,000 টাকা এবং 2015 সালে হলো আমাদের 18,000 টাকা। তাহলে 3,000 টাকা আমাদের কি হলো? বৃদ্ধি পাবে। আর যখন আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি পাবে তখন সেটিকে ক্রয় ধরে নিতে হবে। তাহলে মেশিনারি ক্রয় কত টাকা? 3,000 টাকা, আর সেটি হবে নগদ বহিঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ আমাদের কি করতে হবে? নগদ বহিঃপ্রবাহ বিনিয়োগ কার্যক্রমে বিয়োগ দিতে হবে। তারপর বিনিয়োগ কার্যক্রমে যে সকল লেনদেনগুলি আমাদের বারবার এসে থাকে সমস্ত লেনদেন একটি যোগের মাধ্যমে দেওয়া হলো। লেনদেনগুলি হলো পুরাতন প্লাট সম্পত্তি বিক্রয়জনিত প্রাপ্তি, সেটি যোগ হবে। বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, সেটি যোগ হবে। অন্যদেরকে প্রদত্ত ঋণের টাকা প্রাপ্তি, সেটি আমাদের যোগ হবে। প্লাট সম্পত্তি ক্রয়জনিত নগদ প্রদান, সেটি বিয়োগ করতে হবে। অন্যান্য স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত প্রদান, সেটি আমাদের বিয়োগ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে ঋণ প্রদান সেটি বিনিয়োগ কার্যক্রমে আসবে এবং সেটি বিয়োগ করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে উক্ত বিষয়টি দেখে নেওয়া যাক। করণীয় বিষয় হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ইতিপূর্বে বিনিয়োগ কার্যক্রম নিয়ে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি সামনে নিয়ে আসা হলো। মহানন্দা কোম্পানির আংশিক নগদ প্রবাহ বিবরণী। কি করতে হবে আমাদের? বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করতে হবে। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, প্রথমটি হচ্ছে আমাদের ভূমি বিক্রয়। ভূমি বিক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কি করতে হবে? যোগ করতে হবে, কেননা স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি সেটি হয় যোগ। ভূমি বিক্রয় কত টাকা? 8 লক্ষ টাকা। তারপরের বিষয়টি হচ্ছে আমাদের সরঞ্জামাদি বিক্রয়, সেটি হলো স্থায়ী সম্পদ বিক্রয়, তাই সেটিও যোগ করতে হবে। কত টাকা? সরঞ্জামাদি বিক্রয় 2 লক্ষ টাকা। তারপরটি হচ্ছে মজুত পণ্য বৃদ্ধি, সেটি পরিচালন কার্যক্রমে আসবে। পরেরটি হচ্ছে দালান কোঠা নির্মাণ। দালান কোঠা নির্মাণের জন্য আমাদের কি হবে? নগদ আন্তঃপ্রবাহ হবে না বহিঃপ্রবাহ হবে? অবশ্যই নগদ বহিঃপ্রবাহ হবে, তাই সেটি বিনিয়োগ কার্যক্রমে বিয়োগ করতে হবে। তারপরের বিষয়টি হলো প্রাপ্য হিসাব বৃদ্ধি, সেটি পরিচালন কার্যক্রমে আসবে। তারপরের বিষয়টি হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়। বিনিয়োগ বিক্রয় আমাদের নগদ আন্তঃপ্রবাহ, তাই সেটি যোগ করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় কত টাকা? 50,000 টাকা। তারপরের বিষয়টি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। বিনিয়োগ ক্রয় সেটি নগদ বহিঃপ্রবাহ, তাই সেটি বিয়োগ করতে হবে।
তারপর প্রিয় শিক্ষার্থীরা, সমস্ত লেনদেনগুলো আমাদের যোগ বিয়োগ করার পর আসে কত? 4,00,000 টাকা। সেটি হলো আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তারপর আমরা দেখে নেব কি? অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী। দীর্ঘমেয়াদী দায় অর্থায়ন কার্যাবলীতে আসবে। যোগ হবে, দীর্ঘমেয়াদী দায় যখন বৃদ্ধি পাবে তখন সেটি যোগ করতে হবে, আর দীর্ঘমেয়াদী দায় যখন হ্রাস পাবে তখন সেটিকে বিয়োগ করতে হবে। অন্য দুটি লেনদেন অর্থায়ন কার্যক্রমে আসবে, সেটি হচ্ছে শেয়ার অধিহার যোগ করতে হবে এবং শেয়ার অবহার বিয়োগ করতে হবে। শেয়ার অধিহার এবং অবহার বিষয়টি এক নজরে দেখে নেওয়া যাক। যখন একটি কোম্পানির শেয়ার গায়ের মূল্য বা অভিহিত মূল্যের যে বেশি দামে বাজারে বিক্রি করা হয় তখন সেই অতিরিক্ত শেয়ারকে শেয়ার অধিহার বলে। শেয়ারের গায়ের মূল্য বলতে বোঝানো হয়েছে, প্রথম আমরা একটি শেয়ার বাজারে 10 টাকা মূল্যে ছাড়লাম, তারপর শেয়ারটির চাহিদা মোতাবেক শেয়ারের দাম আমি কি করলাম? 2 টাকা বাড়িয়ে 12 টাকা করলাম। এই যে আমাদের শেয়ারের দর 2 টাকা বাড়ানো হয়েছে, সেটি হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার অর্থায়ন কার্যক্রমে কি ধরনের প্রভাব পেলে? নগদ আন্তঃপ্রবাহ হয়, তাই সেটি যোগ করতে হবে। শেয়ার অধিহার কি হবে? যোগ হবে। তারপরের বিষয়টি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার অবহার। যখন একটি কোম্পানি তার শেয়ারের অভিহিত মূল্যের চেয়ে কম দামে বাজারে বিক্রয় করে তখন সে কম অংশকে শেয়ার অবহার বলে। অর্থাৎ আমরা 10 টাকা মূল্যের প্রতিটি শেয়ার বাজারে ইস্যু করলাম, ইস্যু করার পর শেয়ারের বাজার মূল্য মন্দা থাকার কারণে সেটি 8 টাকা করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 2 টাকা কি হলো? 2 টাকা আমাদের হ্রাস হলো, 2 টাকা হ্রাস করে আমাদের 8 টাকা করা হলো। এই যে আমাদের হ্রাসকৃত মূল্যটি হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহারের পরিপ্রেক্ষিতে অর্থায়ন কার্যক্রমে আমাদের কি ধরনের প্রভাব পেলে? নগদ বহিঃপ্রবাহ হয় বা প্রাপ্তি হ্রাস পায়। অর্থায়ন কার্যক্রমের সমস্ত বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক। যখন নগদ বৃদ্ধি পায় তখন সেটি আন্তঃপ্রবাহ হবে, এবং যখন নগদ হ্রাস পাবে তখন সেটি কি হবে? বহিঃপ্রবাহ হবে। বিষয়টি হলো, যখন কোম্পানির মূলধন সংগ্রহ করে বা দায় বৃদ্ধি পায় তখন নগদ টাকা বৃদ্ধি পায়। শেয়ার ইস্যু, সাধারণ ও অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি। তারপরটি হচ্ছে ঋণ গ্রহণ, বন্ড, ঋণপত্র বা বন্ধক ঋণ ইস্যু করে নগদ অর্থ গ্রহণ। তারপরটি হচ্ছে শেয়ার অধিহার, যা ইতিপূর্বে আলোচনা করেছি। শেয়ার অধিহারের মাধ্যমে কি হয়? আমাদের নগদ আন্তঃপ্রবাহ হয়, তাই সেটি যোগ করতে হবে। তারপরের মূল বিষয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যখন বৃদ্ধি পাবে তখন সেটি যোগ হবে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হিসেবে আমাদের অর্থায়ন কার্যক্রমে আসবে। তারপর যেসব কারণে আমাদের অর্থায়ন কার্যক্রমে নগদ বহিঃপ্রবাহ হয়, যখন কোম্পানির দায় পরিশোধ করে বা লভ্যাংশ দেয় তখন নগদ টাকা কমে যায়। যেমন লভ্যাংশ প্রদান, শেয়ার হোল্ডারদের মুনাফার অংশ নগদে পরিশোধ। তারপরটি হচ্ছে মূল্য পরিশোধ, বন্ড, ঋণপত্র বা দীর্ঘমেয়াদী ঋণের আসল টাকা ফেরত দেওয়া। তারপরের বিষয়টি হচ্ছে শেয়ার অবহার, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। শেয়ার অবহারের পরিপ্রেক্ষিতে আমাদের কি হয়? নগদ টাকা হ্রাস পায় বা নগদ বহিঃপ্রবাহ হয়, সেটি অর্থায়ন কার্যক্রমে বিয়োগ করতে হবে। তারপরের বিষয়টি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের দীর্ঘমেয়াদী দায় হ্রাস পাবে সেটিকে নগদ বহিঃপ্রবাহ হিসাবে অর্থায়ন কার্যক্রমে বিয়োগ করতে হবে। অর্থায়ন কার্যক্রমে যে লেনদেনগুলি বারবার এসে থাকে সমস্ত লেনদেনগুলি নিয়ে একটি চক উপস্থাপন করা হলো। সেটি হচ্ছে সাধারণ বা অগ্রাধিকার শেয়ার ইস্যু থেকে প্রাপ্তি, বন্ড, ঋণপত্র, বন্ধকি ঋণ ইস্যু থেকে প্রাপ্তি। তৃতীয়টি হচ্ছে ঋণ বা কর্য গ্রহণ, দারপূর্বক নগদ অর্থ গ্রহণ। চতুর্থটি হচ্ছে শেয়ার অধিহার। তারপরটি হচ্ছে লভ্যাংশ প্রদান এবং বন্ড ও ঋণপত্রের মূল্য পরিশোধ। সেটি হচ্ছে আমাদের শেয়ার অবহার। উক্ত সমস্ত লেনদেন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের অর্থায়ন কার্যক্রমে এসে থাকে। উক্ত সমস্ত লেনদেন যখন যোগ বিয়োগ করবো তখন আমাদের ফলাফল পাওয়া যাবে অর্থায়ন কার্যাবলী থেকে নগদ প্রবাহ বিবরণী। একটি সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। বনলতা কোম্পানির নিম্নোক্ত তথ্যাদি অবলম্বনে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করো। কিছু লেনদেন আমাদের দেওয়া আছে, উক্ত লেনদেনগুলো থেকে অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করতে হবে। আপনাদের বোঝার সুবিধাতে ইতিপূর্বে অর্থায়ন কার্যাবলী নিয়ে যেগুলি আলোচনা করা হয়েছে উক্ত বিষয়টি সামনে নিয়ে আসা হলো। প্রথমটি হচ্ছে আমাদের সাধারণ শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু, সাধারণ ও অগ্রাধিকার শেয়ার বিক্রি হতে প্রাপ্তি, সেগুলো আমাদের কি হবে? যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ শেয়ার ইস্যু এবং অগ্রাধিকার শেয়ার ইস্যু উক্ত বিষয়গুলো আমাদের কি হবে? যোগ হবে। সাধারণ শেয়ার ইস্যু কত টাকা? 7 লাখ টাকা। তারপর হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার ইস্যু কত টাকা? 4,50,000 টাকা। তারপরের বিষয়টা হচ্ছে আমাদের বন্ড পরিশোধ। অর্থায়ন কার্যক্রমে মূল্য পরিশোধ বলতে বোঝানো হয়েছে আমাদের বন্ড, ঋণপত্র এবং দীর্ঘমেয়াদী ঋণের মূল্য পরিশোধ। বন্ডের মূল্য পরিশোধ সেটি অর্থায়ন কার্যক্রমে কি হবে? বিয়োগ করতে হবে। কত টাকা? 20,000 টাকা। বন্ডের মূল্য পরিশোধ বিয়োগ করতে হবে 20,000 টাকা। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের নিকট হতে প্রাপ্তি, সেটি আসবে না। দীর্ঘমেয়াদী ঋণপত্র পরিশোধ, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ সেটি অর্থায়ন কার্যক্রমে কি হবে? বিয়োগ করতে হবে। এই যে মূল্য পরিশোধ, বন্ড, ঋণপত্র বা দীর্ঘমেয়াদী ঋণ, কত টাকা? 4 লক্ষ টাকা।
দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ 4 লক্ষ টাকা, সেটি বিয়োগ করতে হবে। এটা অবচর্যার্য, সেটি আসবে না। লভ্যাংশ প্রদান সেটি অর্থায়ন কার্যক্রমে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত টাকা? লভ্যাংশ প্রদান 2 লক্ষ টাকা। উক্ত সমস্ত লেনদেনগুলি যোগ বিয়োগ করার পর আমাদের আসবে 5,30,000 টাকা। সেটি হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আশা করি অর্থায়ন কার্যক্রমের বিষয়টি বুঝতে পেরেছেন। উক্ত একটি চার্টের মাধ্যমে অর্থায়ন কার্যাবলীতে যত লেনদেনগুলি আমাদের করতে হয় সমস্ত লেনদেনগুলি দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি বিগত সালের অঙ্কের মাধ্যমে অর্থায়ন ও বিনিয়োগ কার্যক্রমের বিষয়টি দেখে নেওয়া যাক। বিগত সালের অঙ্কটি হলো আমাদের হালদা লিমিটেডের 31শে ডিসেম্বর 2017 তারিখে নিচে তথ্যাবলী সংগৃহীত হয়েছে, যা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে 2018 সালে এসেছে। উক্ত প্রশ্নপত্র থেকে প্রথম ক্লাসে আমরা পরোক্ষ পদ্ধতিতে কি করে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করতে হয় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। উক্ত ক্লাসে করণীয় ক এবং ক অর্থাৎ অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ এবং বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের বিষয়টি দেখে নেব। প্রথম দিকে হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আপনাদের বোঝার সুবিধার্থে অর্থায়ন কার্যক্রমের বিষয়টি সামনে নিয়ে আসা হলো। হালদা কোম্পানির আংশিক নগদ প্রবাহ বিবরণী। করণীয় প্রথম বিষয়টি হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রথম থেকে দেওয়া আছে কি? সাধারণ শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ইস্যু হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, তাই সেটি যোগ করতে হবে। সাধারণ শেয়ার ইস্যু 1,32,000 টাকা। পরের বিষয়টা হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি, সেটি আসবে না। পরেরটি হচ্ছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান অর্থায়ন কার্যক্রমে হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, তাই সেটি বিয়োগ করতে হবে কত টাকা? 26,800 টাকা। উক্ত প্রশ্ন পড়তে আর কোনো ধরনের লেনদেন অর্থায়ন কার্যক্রমে আসবে না। উক্ত দুটি লেনদেন যোগ বিয়োগ করার পর আমাদের আসবে কত? 1,05,200 টাকা। সেটি হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। প্রথম দিকে আমরা উক্ত বিষয়টি লিখব, তারপর লিখব ক বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে আমাদের আসবে কি? দীর্ঘমেয়াদী সম্পদ। যোগ হবে আমাদের স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বিক্রয় হতে প্রাপ্তি, আর বিয়োগ হবে আমাদের স্থায়ী সম্পদ বা বিনিয়োগ ক্রয় বাবদ প্রদান। উক্ত প্রশ্ন পড়তে দেওয়া আছে আমাদের যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি কত? 1,02,000 টাকা। যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি সেটি বিনিয়োগ কার্যক্রমে যোগ হবে। তারপর হচ্ছে আমাদের নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় সেটি কি হবে? বিনিয়োগ কার্যক্রমে বিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 1,10,000 টাকা। তারপর হচ্ছে আমাদের ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। এই যে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত প্রাপ্তি, সেটা আমাদের বিনিয়োগ কার্যক্রমে কি করতে হবে? যোগ করতে হবে। পরের বিষয়টা হচ্ছে উক্ত তিনটি লেনদেন যোগ বিয়োগ করার পর আমাদের আসে কত? 1,82,000 টাকা। সেটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ।